থেমে থেমে আকাশ কাঁপানো বজ্রপাতের শব্দে আলোড়িত হয়ে উঠছে চারিপাশ। পর মুহূর্তেই আবার ডুব দিচ্ছে অতল অন্ধকারে। গাড়ির ভেতরের পরিবেশ অতীব ঠান্ডা। ফুল স্পিডে এসি ছাড়া কাজ বন্ধ গুমোট বাহনটাকে হিমাগারের থেকে কম মনে হচ্ছে না। পাতলা সুতির শাড়ি ভেদ করে শীতল বাতাস শরীর ছুঁয়ে দিতেই গায়ের লোম ভয়ঙ্করভাবে কাটা দিয়ে উঠছে রাত্রির। ফর্সা চোখ মুখ এতক্ষণ ভয়ে চুপসে গেছিল, আর এখন ঠান্ডায় শুকিয়ে কাঠ। তাপমাত্রাটা শরীর একদম মানিয়ে নিতে পারছে না। নিভ্রান কোল থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসল। রাত্রি তৎক্ষণাৎ সিট থেকে পা নামালো। আঁচল কুচি সমস্ত বিগড়ে গেছে। এলোমেলো হজরলা হয়ে কাপড় গুজে আছে। মাথার চুল অবিন্যস্ত, শীতিতে কাঁধের এদিক ওদিক ঝুলে পড়ছে। রাত্রি ঠোঁট দিয়ে অপছন্দসূচক শব্দ করল। শাড়িতে পিন আটকায়নি একটাও। সুতির শাড়ি বলে সমস্যা হয়নি, কিন্তু একটু আগের টানা হেঁচড়ায় সব ভেস্তে গেছে। দু হাতে চুল মুঠ করে খোপা করার জন্য হাত উঠালো সে। আঁচল সরে অনাবৃত হয়ে গেল মেধিন ফর্সা উদর। নিভ্রান তখন খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটার রূপ মুখস্থ করে নিচ্ছিল। হঠাৎ করে কিছু নিষিদ্ধ অংশ চোখের সামনে উন্মুক্ত হয়ে উঠতেই ঘাবড়ে গেল সে। রাত্রি মনোযোগ দিয়ে চুল পেঁচাতে ব্যস্ত। বেখেয়ালি প্রেমিকার চরম বেখেয়ালিনতায় প্রেমিকের নাজেহাল চোখ দুটো স্থির চেয়ে রইল এক সমুদ্র নিমগ্নতায় ডুবে। রাত্রি খোপা শেষে হাত নামালো। নিশান ক্ষণিকেই চোখ সরালো। চটপট জানলার কাছ নামিয়ে দিল। ঘাড় গলা এসির মধ্যেই ঘেমে উঠেছে। উত্তপ্ত অপরূপা পাশে আছে যে। জানলা দিয়ে খরসান তালমাতাল হাওয়া এসে সময়টা থমকিয়ে দিল যেন। রাতে আবার শিরশির করে উঠল। দাঁতে দাঁত লেগে ঘর্ষণের শব্দ সৃষ্টি হলো। নিভ্রান তখন শক্ত চোখে বৃষ্টি দেখছে। ওদিকে তাকানো বারণ। তাকিয়ে ফেলে অপরাধ। বারণ শুনতে অপ্রসন্ন নির্লজ্জ মন। অপরাধেই ঝোঁক বেশি তার। রাত্রি ঢিলে আঁচল টেনে এক পলক নিভ্রানের দিকে চাইল। লোকটার কি শীত করে না? এই ঠান্ডা গায়ে জানলার চেপে শার্ট ভেজাচ্ছে। কে জানে, এখন যদি ভিজতে বলে তবে তো অসম্ভব। এই আধখোলা কাপড় নিয়ে বৃষ্টিতে ভেজা অকল্পনীয় ব্যাপার স্যাপার। স্যাঁতসেঁতে একরোখা কণ্ঠে সে আগেভাগেই বলল, আমি কিন্তু ভিজতে পারবো না, আপনি অযথা আবদার করবেন না। নিভ্রান ঘাড় ফেরালো। এক চোট আপাদ মস্তক চোখ বুলিয়ে বিড়বিড় করলো, তুই ভিজলে আজ নির্ঘাত অঘটন ঘটে যাবে রাত। রাত্রি বুঝতে না পেরে বলল, জি। নিভ্রান দুর্বোধ্য হাসল। জানলার পাশে দৃষ্টি স্থাপন করলো। কেন ভিজতে পারবে না? শাড়ি পরেছি যে, ভিজলে খুব বাজে দেখাবে। নিভ্রান এবার সরাসরি চোখে চোখ রাখল। রাত্রির আকস্মিক অপ্রস্তুত ভাবটাকে আরও একটু বাড়িয়ে দিতে একভ্রু উঁচিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, তোমাকে ভেজা শরীরে আগে দেখিনি আমি। নিভ্রানের ঠোঁটের বাঁকানো হাসি, ধার ধার পুরুষালী চাহনি, লাজহীন সুপ্ত প্রশংসার দংশনে গোছানো কথা মুখেই আটকে গেল রাত্রির। অস্বস্তিকর হয়ে উঠল হাত পা। লজ্জায় কানের লতি পর্যন্ত লাল। নিভ্রান হো হো করে হেসে উঠল। ভয় নেই, ভিজতে বলবো না। তুমি শাড়িটা গোছাও, তারপর গাড়ি স্টার্ট দিচ্ছি। রাত্রি একটা একটা করে কুচি সোজা করল। নিচু গলায় বলল, আপনি হঠাৎ আপনি থেকে তুমিতে চলে গেলেন যে? মানুষটা হঠাৎ আপন হয়ে উঠলো যে। বলে একটু চুপ থেকে আবার বলল, আবার আপনিতে চলে যাব? না না, সেটা বলিনি। রাত্রি ধুমায়িত লাজুক স্বর। নিভ্রান উত্তর দিল না। রাত্রির শাড়ি গুছিয়ে নিতেই বৃষ্টি থামায় বেরিয়ে পড়ল সে। আধভেজা গায়ে সামনের সিট থেকে ছাতা নিয়ে গাড়ি ঘুরে এপাশে এসে দাঁড়ালো। দরজা খুলে ছাতা ধরে বলল, আসো, সামনে যে বসো। রাত্রি বেরোলো। কি তেজি বর্ষণ! সামনে দেখা যাচ্ছে না। রাস্তায় পানি জমে বিশ্রী অবস্থা। পা গোড়ালির ওপর অব্দি ডুবে যাচ্ছে। নিভ্রান ব্যস্ত ভঙ্গিতে এক হাতে রাত্রির মাথার ওপর ছাতা ধরে অপর হাতে কুচি ওপরের দিকে টেনে ধরল। তাড়াহুড়ো গলায় বলল, আস্তে, পিছলা খাবা কিন্তু, আমাকে ধরো। রাত্রি বাধ্য মতন আলতো করে নিভ্রানের কোমরের শার্ট শক্ত করে মুছড়ে ধরল। ছপছপ আওয়াজ তুলে দু কদম এগিয়ে ফ্রন্ট সিটে ঢুকে বসলো। নিভ্রান দরজা লক করে দিয়ে ড্রাইভিং সিটে বসলো। পিঠের শার্ট পুরো ভিজে গেছে। মাথাটা একটু ছাঁটার ভেতর ছিল, তবু চুলের ডগা থেকে পানি ঝরছে। ভেজা হাতে চুল ঝাড়ার চেষ্টা করলো সে।
রাত্রি আচমকাই ঝুঁকে গেল, শুকনো আঁচল দিয়ে চুল মুছে দিতে দিতে বলল, আমি পেছনে বসলেই তো হতো, শুধু শুধু ভিজলেন। রাত্রির কাছ থেকে হঠাৎই এই অপ্রত্যাশিত ভালোবাসা পেয়ে খুশিতে ছলমল করে উঠল নিউশানের চোখ জোড়া। তবে তা প্রকাশ পেল না, মনের গহীন কোণে চাপা পড়ে রইল খুব যতনে। গাড়ি চলছে, সামনের কাজটা বারবার ঝাপসা হয়ে আসছে, তা মুছে দেওয়ার কাজে নিয়োজিত কাঠি দুটো অবিশ্রাম দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হচ্ছে জল সামলাতে। নিভ্রান খুব সাবধানে ড্রাইভ করছে, রাস্তায় এমনি পানি, তার উপর এমন ঘোলাটে কাছে নির্বিঘ্নে গাড়ি চালানো বড়ই দুষ্কর। সামনে বসায় এসির বাতাসটা আরও ভালো করে জাপটে ধরেছে। রাত্রি উসখুস করলো। এসিটা বন্ধ করে দিন না, শীত করতেছে তো। নিভ্রান মনে মনে বলল, আমাকে উষ্ণতার সাগরে ডুবিয়ে তোমার শীত করছে তপ্তময়ী? সিরিয়াসলি? তবে মুখে বলল না। আমার গরম লাগছে, এসি বন্ধ করলে নিশ্চিত হিট স্ট্রোক করব। রাত্রি অবাক চোখে চাইল। তবে কথা সত্য, নিভ্রানের গলার কাছে বাস্তবে কি ঘাম জমেছে। এটা বন্ধ করে দুপাশের কাজ নামিয়ে দিন, তাহলেই তো হয়। কাজ নামালে ভিজে যাবা। ভিজবো না, আমার সত্যি শীত করছে, দেখুন গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে গেছে, দেখুন। বলে হাত বাড়িয়ে দেখালো সে। নিভ্রান হাসলো, ঠোঁটে হাসি বজায় রেখে বিনা বাক্যে এসি বন্ধ করে দিল। জানলার কাজ নামালো। রাত্রি হাত বাড়িয়ে পানি ধরল, কোমর বাঁকিয়ে উল্টো দিকে ঘুরে জানলায় দু হাত রেখে বৃষ্টি দেখায় মনোযোগী তরুণী হয়ে উঠল। নিভ্রান এক পলক তাকালো, বেশ কিছু সময় তাকিয়ে থাকলো একাধারে। মেয়েটাকে কে বলেছিল এই সর্বনাশের শাড়ি গায়ে জড়াতে? কে বলেছিল এত খামখেয়ালিপনা করে বৃষ্টি দেখতে? দৃষ্টি সংযত করতে অক্ষম নিভ্রান উপায়ন্তর না পেয়ে শেষমেশ গাড়ির ইনার লাইটটা নিভিয়ে দিল। হঠাৎই আলো নিভে যাওয়ায় সচকিত ভঙ্গিমায় ঘাড় ফেরালো রাত্রি। ভুরু কুঁচকে বলল, কি হলো, এটা নষ্ট হয়ে গেল? আমি নিভিয়ে দিয়েছি। কেন? আর সম্ভব হচ্ছে না রাত। কপালের ভাঁজ আরো গাঢ় হলো। কি সম্ভব হচ্ছে না? তোমাকে দেখা। রাত্রি অস্পষ্ট স্বরে আওয়াজ করলো। কিছু বলার আগেই নিভ্রান থামিয়ে দিল। এখন চুপ, আর কথা না। নিশীথিনীর স্তব্ধতা ফুরে এখন জলধারার ঝমঝম শব্দ এখন অবধি প্রবহমান। বৃষ্টি থামেনি। বৃষ্টি মুখর ঝিমানো আবহাওয়াও রাত্রির চোখে ঘুম নেই, বরং অস্থিরতায় কাতরাচ্ছে সে। উৎকণ্ঠা রুদ্ধশ্বাসে পার হচ্ছে প্রতিটি সেকেন্ড। বারবার ঘাম দিয়ে উঠছে শরীর। অন্যার আঁচল দিয়ে মুখ মুছছে, বাম হাতটা ক্লান্ত। তখন বাসায় ফিরতে ফিরতে প্রায় 10টাই বেজে গেছিল। রাতের খাবার রান্না করা ছিল না। গোসল সেরে ভাত তরকারি রান্না করে খেয়ে দিয়ে সব গুছিয়ে বিছানায় আসতে আসতে প্রায় 12টা বেজে গেছিল। মায়ের সাথে গত পরশু কথা হয়েছে, গতকাল হয়নি। ফোনে টাকা ছিল না। আজ আগে ভাগেই টাকা ভরে এনেছিল রাতে ফোন দেবে বলে, কিন্তু তখন ফোন হাতে নিয়ে দেখেছে মামার নাম্বার থেকে 5টা মিস কল। লাস্ট ফোনটা এসেছিল ঘন্টাখানেক আগে। সেই থেকে এখন রাত 2:25। এই যে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কল রিসিভই হচ্ছে না। না জানি কোনো বিপদ হয়েছে। মামা নামক লোকটার ওপর এক রত্তেও বিশ্বাস নেই। টাকার জন্য সব করতে পারে। একটা বৃষ্টি মনমানসিকতার সর্বোত্তম উদাহরণ এই মামা। রাত্রি আবার ফোন দিল। রিং হয়ে এক পর্যায়ে কেটে গেল ফোন। দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, ব্যাকুলতায় রগগুলো ছিঁড়ে যাচ্ছে বোধহয়, রক্তাক্ত হয়ে যাচ্ছে মস্তিষ্ক। ফোন রেখে উঠে দাঁড়ালো রাত্রি। বার কয়েক এপাশ থেকে ওপাশ পায়চারি করল। মায়ের কিছু হলো না তো? আল্লাহ সহায় হও। রিং বাজলো গুনে গুনে আধ ঘন্টা পর। রাত্রি এলোমেলো হাতে কানে তুলল, শ্বাস গলায় আটকে বলল, হ্যালো মা। ওপাশ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না, শোনা গেল মামির রাগী কণ্ঠ। মাইপো কোত্থেকা? মারে তো ফালায়া শহর চড়ায় বেড়াইতেছ, যত বোঝা আমাদের ঘাড়ের উপর। রাত্রির মেজাজ বিগড়ে গেল। ফালতু কথা বলবে না, খবরদার। মা কোথায়? ফোন ধরছিলেন না কেন? মাকে দিন, আমি কথা বলবো। মাইয়া বানাইছে একটা বেয়াদব। চুপ করো তো। মামার আবছা কণ্ঠস্বর। ফোনটা বোধহয় মামির কাছ থেকে কেড়ে নেওয়া হলো। রাত্রি বুঝলো কিছু একটা তো হয়েছে। মামা কিছু বলার আগে সে কাটকাট কণ্ঠে বলল, আমি তো বললাম মাকে দিন, দিচ্ছে না কেন? ওপাশ থেকে মামার আমতা আমতা শোনা গেল। রাত্রি আবারও চিৎকার করতে সে ধমকে পড়ল,
বুবু হাসপাতালে একটু অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তাররা দেখতেছে। এত চিল্লাচিল্লির কি আছে? রাত্রি থমকে গেল, চোখ দিয়ে পানি পড়ল, গলায় দরাজ ভাব। কি হয়েছে বার? অসুস্থ নাকি? আপনার কি করছেন? আপনার কিছু করেছেন? মামা দেখুন, ভালো হবে না কিন্তু। আমরা কেন কিছু করবো? আমি তো আরো হাসপাতালে নিয়ে আসলাম। এমনিই হাসপাতালের খরচ দিতে যাইয়া হিমশিম খাইতেছি। তোমাকে অহন এতবার ফোন দিলাম, কিছু টাকা পাঠাও। সব চিকিৎসার খরচ কি আমরাই দিব নাকি? রাত্রি দাঁতে দাঁত চেপে উত্তর দিল। আপনার টাকা দিতে হবে না, আমিই দিব সব। দয়া করে টাকার জন্য আবার হসপিটাল থেকে বাসায় নিয়ে আইসেন না, দোহাই লাগে। মাকে দিন, আমি কথা বলবো একটু। বুবু এখন কথা বলতে পারবো না, জ্ঞান নাই। পাশ থেকে কেউ একজন বলল, আপনাদের না বললাম রক্তের ব্যবস্থা করতে? পেশেন্টের অবস্থা খারাপের দিকে। রাত্রি সজোরে চেঁচিয়ে উঠল। আমার মার কিছু হলে আমি কাউকে ছাড়বো না কিন্তু। ওপাশ থেকে ফোন কেটে দিল। হেঁচকি তুলে ফুপিয়ে উঠল রাত্রি। আবার ফোন করে শুধু বলল, দয়া করে সকাল পর্যন্ত একটু খেয়াল রাখেন মামা। আমি এক্ষুনি রওনা দিচ্ছি। আমি আসলে আপনার আর কিচ্ছু করতে হবে না, দোহাই লাগে, ততক্ষণ একটু খেয়াল রাখেন। রাত তখন 3টে, তার ওপর বৃষ্টি। বাড়ি ভাড়ার জন্য রাখা 5,000 টাকা আলমারি থেকে বের করে ব্যাগে পড়ল রাত্রি। মাথায় শুধু চলছে মায়ের কাছে যেতে হবে, সে ছাড়া তার মাকে দেখার কেউ নেই। আর ওই লোকটার ভরসায় তো একদমই না। কাপড় টাপড়ে ঝামেলা করলো না, শুধু হ্যান্ডব্যাগে টাকা, ফোন নিয়ে গেটে তালা দিয়ে বেরিয়ে গেল। বেল বাজালো বাড়িওয়ালার দরজায়। খুলল রাহেলা, চোখে ঘুম ঘুম, প্রচণ্ড বিরক্তিভাব। রাত্রিকে দেখেই তিক্ত কণ্ঠে বলে উঠল সে। রাত্রি গায়ে মাখল না, বিনীত কণ্ঠে বলল, আন্টি আমি বের হব, মেইন গেটের তালটা খুলতে হবে। আঙ্কেলকে বলুন একটু খুলে দিতে। মা খুব অসুস্থ আন্টি, মাত্র খবর পেলাম, এখনই রওনা দিতে হবে। চট্টগ্রাম দূরের রাস্তা, পৌঁছতে খুব দেরি হবে। আপনি আঙ্কেলকে ডেকে দিন, আমি ওনার অনুমতি নিয়েই যাব। বিনীত স্বর বদলে গেল রাত্রির। বলছি তো আমি এক্ষুনি যাব, আপনি রহমান আঙ্কেলকে ডাকুন না। রহমান সাহেবকে ডাকতে হলো না, তিনি নিজেই উঠে এলেন। তিনি আসতেই যেন একটু ভরসা পেল রাত্রি। সব খুলে বলতেই রহমান সাহেব বললেন, আচ্ছা চলো, তোমারে বাস স্ট্যান্ডে পৌঁছাইয়া দিয়ে আসি। একলা কেমনে যাইবা? চলো চলো। রাহিলা তেলে বেগুনে জ্বলে উঠল, গরম কণ্ঠে রহমান সাহেবকে বলল। রহমান সাহেব আপত্তি করে কিছু একটা বলতে নিচ্ছিল। রাত্রি তাকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলল, সমস্যা নেই আঙ্কেল, আমি একাই পারবো। আপনি শুধু গেটটা খুলে দিন, দেরি হয়ে যাচ্ছে। 3:45। রিকশায় করে বাস স্ট্যান্ডে পৌঁছলো রাত্রি। ভাড়া মিটিয়ে মাথায় ছাতা ধরে ডুবো পানিতেই পা নামিয়ে দিল। রহমান আঙ্কেল ছাতা দিয়ে দিয়েছিলেন সঙ্গে। রিকশাও তিনি ঠিক করে দিয়েছিলেন। রাস্তার শুনশান, একটু দূরে কয়েকজনকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে বাসের জন্য। রাত্রির মুখে ভয়ে ছিটে ফোটাও নেই, মাঝে মধ্যে অবশ্য চোখ ঝাপসা হয়ে আসছে, তবে পানি গড়ানোর আগেই মুছে ফেলছে সে। ভেঙে পড়লে চলবে না। কিছু দূর এগিয়ে টিকিট কাটার জন্য কাউন্টারে যেতেই মাথা রীতিমতো ঘুরে উঠল। চট্টগ্রামের বাস নাকি আসতে দেরি হবে, ভোর 5টার মতো বেজে যেতে পারে। এমনি ঝড় বৃষ্টি, তার উপর কোনো একটা কারণে বাস আটকে পড়েছে কোথাও। রাত্রি চুপচাপ সরে আসলো কাউন্টারের সামনে থেকে। এক হাতে মাথা চেপে ধরে ধপ করে বসে পড়ল পাশের বেঞ্চিতে। এখন কি করবে, কিভাবে যাবে? এখানে অপেক্ষাই বা করবে কিভাবে? চরম অসহায়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। মাথা নিচু করে আশেপাশের সবার থেকে তা আড়াল করে দিল। মানুষজন কাঁদতে থাকলে সুযোগ পেয়ে যাবে, দুর্বল ভেবে ফেলবে। শেষমেশ নিরুপায় হয়ে নিফরানকে ফোন দিল রাত্রি। এতক্ষণ নিফরানের কথা মাথায় আসলেও অযথা তাকে বিরক্ত করতে চাচ্ছিল না। নিজের কাজের জন্য অন্যকে বিরক্ত করা তার পছন্দ না। প্রথমবারই রিসিভ হলো ফোন। ওপাশ থেকে নিফরানের আদর মাখা ঘুম জড়ানো কণ্ঠ। হ্যালো রাত, এত রাতে ফোন দিলে যে, তুমি ঠিক আছো? রাত্রি ঢুকরে উঠল। শক্তপোক্ত মেয়ের আদলে লুকিয়ে থাকা মায়ের চিন্তায় বিধ্বস্ত ভাঙাচোরা মেয়েটা বেরিয়ে এলো। নিফরানের ঘুম ছুটে গেল মুহূর্তেই। ধরফরিয়ে উঠে বসল সে। কাঁদছো কেন? কি হয়েছে? রাত, কথা বলো। রাত্রি ভাঙা স্বরে বলল, আপনি একটু বাস স্ট্যান্ডে আসতে পারবেন? বাস স্ট্যান্ডে?
তুমি এত রাতে ওখানে কেন? হ্যালো? রাত্রের কান্না বেড়ে গেল। এই মানুষটার সামনে নিজেকে লুকাতে পারে না সে। মা খুব অসুস্থ, বাড়ি যেতে হবে। এখানে বাস নেই, আমি। নিভ্রান পুরো কথা শুনল না। গায়ে শার্ট জড়াতে জড়াতে বলল। আচ্ছা আমি আসছি। কাঁদে না, আমি আসছি। নিভ্রান পৌঁছালো খানিক বাদেই। ঝড়ের বেগে গাড়ি ড্রাইভ করে এসেছে। রাত্রিকে সহি সালামত রাত্রিকে সহি সালামত বেঞ্চের এক কোণে বসে থাকতে দেখেই বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রাত্রি জুবুথুবু হয়ে চুপচাপ বসে আছে ছাউনির নিচে। নিভ্রান কাছে গেল, আশেপাশে দেখে নিয়ে হাত ধরে গাড়িতে নিয়ে বসালো। মেয়েটার চোখ মুখ ফুলে আছে। নিভ্রান শ্বাস ফেলল। ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল। আমাকে আগে বলবা না রাত? এভাবে একা একা কেউ আসে? যদি কোনো বিপদ হয়ে যেত? এই নরম স্বরের বিপরীতে নিজেকে আর সামলাতে পারল না রাত্রি। এতক্ষণে সব কষ্ট যেন এক ধাক্কায় বেরিয়ে এলো চোখ ফেটে। নিভ্রান এক হাতে তাকে বুকে টেনে নিল। রাত্রি তখনও কাঁদছে। এই একটা মানুষই তো আছে যার কাছে সে কাঁদতে পারে। নিভ্রান অবাক চোখে কন্দনরত মেয়েটার দিকে চেয়ে রয়েছে শুধু। চোখে বিস্ময়। রাত্রি হাউ মাউ করে কাঁদছে। কান্নার দমকে শ্বাস আটকে আটকে আসছে। কয়েকবার মুখ হা করে দম নিতে হচ্ছে। নিভ্রান বিহবল চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে এতটা ভেঙে পড়তে দেখেনি কখনো, এমন পাগলের মতো কাঁদতে দেখেনি। রাত্রি আবারও মুখ হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। এবার তাকে বুক থেকে সরালো নিভ্রান। গায়ে হাত রেখে চোখ মুখ মুছিয়ে দিল। লাভ হলো না, পানি গড়িয়েই চলেছে, অবিশ্রাম, অনবরত। রাত্রি থমকে থমকে বলল। আমার মাকে ওরা। উত্তেজনায় বাকিটা উচ্চারিত হলো না, কণ্ঠ আটকে গেল। চিবুক উঁচিয়ে হেসকি তুলল সে। নিভ্রান ফের চোখ মুছিয়ে দিল। দু গালে হাত রেখে মুখ বরাবর ঝুঁকে বোঝানোর মতো করে বলল। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শুনো। এভাবে কাঁদলে হবে? বলেছিলাম না তোমাকে কান্না মানায় না? শান্ত হও, কাঁদে না। দেখি আর কাঁদে না। রাত হয়েছে। রাত্রি মাথা নুয়ে ফেলল। থুতনির সাথে গলা ঠিকে গেছে। জোরে জোরে শ্বাস টেনে কান্না থামানোর চেষ্টা করলো সে। ভয়ে আটকে উঠছে মন। কখন যেন মামা ফোন করে খারাপ সংবাদ শোনায়। এই মাকে ঘিরেই তো তার যত উথাল পাথাল। জীবন যুদ্ধের উথাল ঢেবে সে তো মা নামক খুঁটিটাকে ধরেই আটকে আছে। মা না থাকলে আর কি নিয়ে বাঁচবে? রাত্রিকে কিছুটা শান্ত হতে দেখে নিজেকেও ধাতস্থ করলো নিভ্রান। গাল থেকে হাত সরিয়ে কপালে চুল সরিয়ে দিল। সিট বেল্ট বেঁধে দিল। ততক্ষণে কান্নার শব্দ থেমেছে রাত্রির। চোখের মনি লাল, গোলাপি ঠোঁট ফুলে মনে হচ্ছে টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে, যেন কোনো রক্তে ভেজা লাল পাপড়ি। নিভ্রান সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিল। কোমল স্বরে বলল। কি হয়েছে আন্টির? খুলে বলো। এভাবে কাঁদলে হবে? আমাকে বলতে হবে তোরে বাবা। রাত্রি ফোফানো কণ্ঠে উত্তর দিল। মা হসপিটালে। হসপিটালে কেন? কি হয়েছে? আমি জানি না। আমি। কথা শেষ হলো না। চোখ বন্ধ হয়ে গেল। পাপড়ি গুচ্ছ ভিজে উঠছে আবারও। নিভ্রান স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। পকেট থেকে ফোন বের করলো। সময় দেখলো। ড্রাইভ করে চট্টগ্রাম পৌঁছতে পৌঁছতে কম করে হলেও 5-6 ঘন্টা লেগেই যাবে। ফোঁস করে শ্বাস ছাড়ল সে। গাড়ির চাবি ঘুরিয়ে ব্রেকে হাত চালাতে চালাতে বলল। আচ্ছা ঠিক আছে, জানতে হবে না। তুমি চুপ করে বসো, আমরা পৌঁছে যাব সময় মতো। রাত্রি চোখ মুছল। নাক টেনে ক্ষীণ কণ্ঠে বলল। আপনাকে বিরক্ত করলাম। নিফরান আর চোখে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। দাঁতে দাঁত চেপে ঠান্ডা গলায় বলল। কান্না না করলে ঠাটিয়ে দুটো চর লাগাতাম গালে। আমি কি মারা গেছি? এমন একটা সময় একা না এসে আমাকে বলা যেত না? যদি কিছু হয়ে যেত? খারাপ মানুষের অভাব আছে পৃথিবীতে? ফোন পে কিভাবে এসেছি তা শুধু আমি জানি। নিফরানের কণ্ঠে তীব্র ক্ষোভ, চাপা অভিমান, প্রিয়জনের চিন্তায় অস্থির হওয়া প্রেমিকের হাহাকার। রাত্রি প্রত্যুত্তর করল না। চুপটি করে বসে ব্যাগ থেকে ফোন বের করলো। কয়েকবার ফোন দিল মামার নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হলো না। নিফরান লক্ষ্য করলো পুরোটাই। কিছু একটা ভেবে ফ্রুকুসকে বলল। আন্টি না তোমার মামার বাসায় থাকেন? ওনারা আছেন না সাথে? আছে। তবে এত ভয় পাচ্ছ কেন? রাত্রি ধীর গলায় উত্তর দিল। ওনারা আছে দেখেই ভয় পাচ্ছি। মানে? কিছুক্ষণ চুপ। নিফরান উত্তরের অপেক্ষায়। রাত্রি মুখ তুলে কাতর চোখে তাকালো। এক পলক সেই চোখে চোখ পড়তেই বাকিটা বুঝে ফেলল নিফরান। রাত্রি চোখ নামিয়ে নিল। আচমকাই করে বসলো এক অদ্ভুত আকুতি। আমার হাতটা একটু ধরবেন প্লিজ? নিফরান থতমত খেল।
শূন্য চোখে তাকালো। উতলা অবিশ্বাস ঘন্টা বাজাচ্ছে। মেয়েটা কি সত্যিই নিজ থেকে হাত ধরতে বলছে? নিজের কানকে মিথ্যাবাদীর তকমা লাগিয়ে দিয়ে ভ্রু উঁচিয়ে সে বলল। হুম। রাত্রি আবার বলল। ধরুন না। কণ্ঠে কাতরতা, অধৈর্য আবদার, আদুরে মিনতি। প্রেমানুভূতিরা সাদরে অভিবাদন জানিয়ে আলিঙ্গন করে গেল। নিভ্রাণ হাসল মনে মনে। আলতো করে রাত্রির ছোট্ট নরম হাতটা টেনে নিল নিজের শক্তপোক্ত হাতের মধ্যিখানে। আঙুলে আঙুল ডুবিয়ে ঠোঁটের কাছে এনে আচমকাই তপ্ত এক চুমু খেলো উল্টো পিঠে। বলল, কিছু হবে না রাত। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাত্রির চোখে ঘুম নেই। চাতক পাখির মতো সুদূর রাস্তার পানে চেয়ে আছে নির্ঘুম নয়ন। নিফরান এক মুহূর্ত বিরতি নেয়নি, গাড়ি থামায়নি। অবসন্ন হাত অবিরাম গাড়ির চাকা ঘুরিয়ে যাচ্ছে রাস্তার বাঁকে বাঁকে। বৃষ্টির সুরে তাল কেটেছে, আকাশে মেঘ ফুরিয়ে গেছে, জলপাতে বিঘ্ন ঘটেছে। নিফরান দেখল রাত্রির চোখে দীর্ঘকায় ক্লান্তি। মেয়েটা তবুও চোখের পাতা বুঝতে নারাজ। রাত ঘুমাও একটু, পৌঁছাতে আরো অনেকক্ষণ। ঘুম আসছে না। বাইরের দিকে তাকিয়েই নির্বিকার উত্তর দিল রাত্রি। কণ্ঠই বলে দিচ্ছে সে কিছুতেই ঘুমোবে না। নিফরান শুধু চেয়ে চেয়ে দেখল পাগল এক সন্তানের মায়ের প্রতি অগাধ ভালোবাসা। হাসপাতালে পৌঁছালো সকাল 9টা নাগাদ। এদিকের পথ ঘাট নিফরানের চেনা নেই। রাত্রি দেখিয়ে দেখিয়ে নিয়ে এসেছে। মামাকে ফোনে পেয়েছিল একবার। সদর হাসপাতালে অ্যাডমিট আছে তার মা। কেবিন নাম্বার জেনে নিয়েছিল, তখনই বিধায় খুঁজে পেতে সমস্যা হয়নি। কেবিনের সামনে যেতেই মামা লিয়াকত হোসেনকে দেখা গেল। সাত সকালে রাত্রিকে দেখে তিনি যথেষ্ট স্বাভাবিক থাকলেও নিফরানকে তার পাশে দেখে মুহূর্তেই চেহারার আকার বদলে গেল। কুঞ্চিত হয়ে গেল চোখ। কাছাকাছি আসতেই বাঁকা গলায় প্রশ্ন ছুড়ল, এ কে? রাত্রি বিন্দু মাত্র তোয়াক্কা করল না। মানুষের উল্টো কথাবার্তাকে সে ইহজন্মে দাম দেয়নি, আর না এখন দেবে। নিভ্রানকে নিয়েও সে বিন্দুমাত্র বিচলিত না। কাট কাট কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ল, মা কেমন আছে? ভেতরে ঢোকা যাবে? ডক্টর কি বলেছে? আর হয়েছিল কি? আমি তো গত পরশু কথা বললাম, তখন তো দিব্যি ভালো মানুষ। একদিনে তো কেউ এত অসুস্থ হয়ে যায় না মামা। লিয়াকাত হোসেন কপালের ভাঁজের পরত বাড়িয়ে বললেন, তুমি সঙ্গে পোলা মানুষ নিয়ে আইছো কেন? এইসব কেমন বেহায়া পানা? যেটা বলেছি সেটার উত্তর দিন। কাকে নিয়ে এসছি সেটা তো আপনার দেখার বিষয় না নিশ্চয়ই। লিয়াকাত হোসেন দমে গেলেন। নিফরান তখন মনোযোগ দিয়ে ফোনে কাজ করছে। আজকে অফিসে যেতে পারবে না। তাছাড়া সে যে রাতে বাসা থেকে বেরিয়েছে কেউ জানে না। সময় নিয়ে নিশাদকে লম্বা টেক্সট করে ফোন নামালো সে। রাত্রির আর ভদ্রলোকের কথা কানে এসেছে, কিন্তু মাঝে এক হাত বাড়িয়ে কথা বলেনি। সে জানে তার রাত একাই যথেষ্ট উল্টোপাল্টা মানুষের মুখ বন্ধ করার জন্য। রাত্রির কথার আকারে ইঙ্গিতে বোঝা হয়ে গেছে সামনের লোকটা অতি সম্মানীয় কেউ নন। সুতরাং শ্রদ্ধা ভক্তির কোনো মানে হয় না। কেবিন থেকে একজন নার্স বেরিয়ে এলো। নিভ্রান তাকে থামিয়ে বলল, এক্সকিউজ মি, এই কেবিনের পেশেন্টের সাথে দেখা করা যাবে? নার্স সম্মতি দিল। বলল, পেশেন্টের জ্ঞান নেই, তবে ভেতরে গেলে সমস্যা হবে না। নিভ্রান আলতো করে রাত্রির হাত টান দিল। আসো আন্টির কাছে চলো। রাত্রি নামানো গলায় বলল, বাকি বিষয়ে পরে কথা বলছি মামা, আগে মাকে দেখে আসি। বলে এক পা বাড়িয়ে যেতে গিয়েও থেমে গেল সে। ব্যাগ খুলতে খুলতে বলল, কত টাকা খরচ হয়েছে আপনার? লিয়াকত সাহেব চড়া গলায় উত্তর দিলেন। 7,000 গেছে। রাত্রে মনে মনে শ্বাস ফেলল। গোলমেলে চিন্তাযুক্ত শ্বাস, তবে বাইরে একেবারেই প্রকাশ পেল না কিছু। ব্যাগ থেকে 5,000 টাকা বের করে লিয়াকত সাহেবের দিকে এগিয়ে দিয়ে স্পষ্ট ভাষায় বলল, বাকি 2,000 পরে দিব। আমাকে রিসিপ্টটা দেখাবেন। আপনি আদৌ সত্যি বলছেন কিনা আমার তো তা জানা নেই। নিভ্রান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মত্ত হয়ে শুনল তার প্রেয়সীরূপী শান্তশিষ্ট বাঘিনীটার তলোয়ারের মতো ধারালো শব্দবাচন। কে বলবে এই মেয়েটা কয়েক ঘন্টা আগেও তার বুক ভাসিয়ে কাঁদছিল? বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে রুবিনা, কপালে মোটা ব্যান্ডেজ। রাত্রি তার ক্যানেলা লাগানো হাত ধরে কপাল ঠেকিয়ে বসে আছে, চোখ বন্ধ। নিশ্চিত বুঝতে পারছে মায়ের মাথার ভয়াবহ আঘাতটাই তার অসুস্থতার পেছনের রহস্য। আর এই কাজটা যে তার মামির দ্বারাই হয়েছে সে ব্যাপারেও শতভাগ নিশ্চিত। এজন্যই তার মামির দেখা নেই আশেপাশে। নিভ্রান কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রাত্রি চোখ মেলে তাকালো। দৃষ্টি জোড়ায় রাজ্যের ক্লান্তি। নিভ্রান কাছে এসে আলতো করে মাথার উপর হাত রাখলো। নরম গলায় বলল, ডক্টরের সাথে কথা বলেছি রাত। আন্টির কন্ডিশন এখন যথেষ্ট স্টেবল, চিন্তার কিছু নেই।
স্যালাইনটা শেষ হোক, তারপর ডক্টর এসে দেখে যাবে, চিন্তা করো না। রাত্রি মাথা নাড়ালো, মুখ ফুটে কিছু না বললেও নিভ্রান সহজেই বুঝতে পারছে মেয়েটার মাথা ভর্তি চিন্তা। এ কয়দিনে এতটুকু অন্তত চিনেছে সে যে রাত্রি মরে গেলেও মুখ ফুটে কিছু বলবে না। মাথা থেকে হাত সরিয়ে পকেট থেকে ওয়ালেট বের করলো সে। আলতো করে রাত্রির হাত টেনে মুঠোয় ধরিয়ে দিয়ে আস্তে করে বলল। রাখো। রাত্রি চৌকিতে তাকালো, হাতের মধ্যে মোটাসোটা ওয়ালেট। নিভ্রান হাত সহ মুঠ করে রেখেছে, বিদায় ফিরিয়ে দেওয়া উপায় নেই। আমতা আমতা করলো, দ্বিধাগ্রস্ত কণ্ঠ তার। লাগবে না। নিভ্রান ম্লান হাসলো, একটু ঝুঁকে কানের কাছে চুল গুজে দিতে দিতে মোলায়েম স্বরে বলল। এসব নিয়ে তোমার ভাবতে হবে না রাত, বসো, আমি খাবার নিয়ে আসি। কিছু খাওনি, চোখ মুখ শুকিয়ে গেছে। কিন্তু চুপ বসো, কি খাবা? আমি নিয়ে আসি। রাত্রি চোখ নামিয়ে নিল। মানুষটা কিভাবে পারে? নিভ্রান হাসলেন, ফিচেল গলায় বলল। আচ্ছা, বলা লাগবে না। আর হসপিটালের বাদবাকি সব বিল দিয়ে দিয়েছি, শুধু তোমার মামার টাকাটা দিয়ে দিও। ওনার চাহরিটা আমার জাস্ট সহ্য হচ্ছে না। রাত্রি চোখ পাকিয়ে তাকালো, লোকটা এমন একটা অবস্থায় মজা করছে, কিভাবে পারে? রুবিনার জ্ঞান ফিরেছে, চোখ মেলে মেয়েকে মাথার কাছে বসে থাকতে দেখে যেন আত্মা জুড়িয়ে গেল তার। মাকে চোখ খুলতে দেখে মুখে হাসির ঝলক খেলে গেল রাত্রির। ফ্যাকাশে চেহারা উজ্জ্বল হয়ে উঠল। রাত ভোর নির্ঘুম থাকার ক্লান্তি যেন নিমেষেই কেটে গেল। ক্যানেলা লাগানো কাপা কাপা হাতেই রাত্রির মাথা টেনে কপালে চুমু খেলো সে। রাত্রি মিষ্টি করে হাসল। এখন ভালো লাগছে মা? রুবিনা নিষ্প্রাণ স্বরে বলল। তুই কখন আসলি? তোর মামা ফোন দিয়েছিল? উনি তো আছে এক কথা, টাকা টাকা টাকা। এভাবে বলে না মা। রুবিনা আরও কিছু বলবে তার আগে নিফরান ঢুকলো, হাতে খাবারের প্যাকেট। রুবিনাকে সজাগ দেখে বিনয়ী স্বরে সালাম দিল সে। রুবিনা কয়েক সেকেন্ড চেয়ে রইল। রাত্রে এক পলক নিফরানের দিকে তাকালো, অতঃপর মায়ের উদ্দেশ্যে বলল। আমার বন্ধু। রুবিনা ভ্রু কুঁচকালো, চোখের মনি সরু, ঠোঁটের আগায় গভীর প্রেম। এত বড় ছেলেটা তার মেয়ের বন্ধু। রাত্রি তো এর থেকে বয়সেও অনেক ছোট হবে। মায়ের না বলা সন্দেহপ্রবণ প্রশ্নগুলো সহজেই বুঝল রাত্রি। গলা ঝাড়ল সে। খুব ভালো বন্ধু মা। রাতের বেলা যখন তোমার খবর পেলাম তখন বাস পাইনি, তাই উনি গাড়ি করে নিয়ে এসছেন। রুবিনার মনের প্রশ্ন পরিষ্কার না হলেও থেমে গেলেন উনি। মেয়ের ওপর যথেষ্ট ভরসা আছে। আবেগ অনুভূতিতে গা ভাসিয়ে দেওয়ার মতো মনমানসিকতা তার মেয়ের কোনো কারেই ছিল না। নিভ্রান নিজেই এগিয়ে এলো এবার। প্যাকেটগুলো রাত্রির হাতে ধরিয়ে অমায়িক হেসে বলল। এখন কেমন আছেন আন্টি? জবাবে রবিনাও হাসলেন। ছেলেটার হাসিটা খুব আন্তরিক, হাবভাবে প্রাপ্তবয়স্কের একটা গভীর ছাপ আছে। মায়া কণ্ঠে তিনি উত্তর দিলেন। হ্যালো বাবা। রাত্রি তখনও খাবারের প্যাকেট খোলেনি দেখে নিফরান নিজেই টেনে নিল। পলিথিন থেকে ভেজিটেবল রোলের প্যাকেট বের করলো, মোড়ানো কাগজ খুলে মুখের সামনে ধরে বলল। হা করো। রাত্রি হা করল না। খানিক আপত্তি করতেই নীরবে চোখ রাঙালো সে। অর্থ, এখন হা না করলে আমি ধমকাতে বাধ্য হব। রাত্রি মুখ খুলল, এক কামড় খেয়ে চিবোতে চিবোতেই রুবিনার দিকে তাকিয়ে বলল। আপনার মেয়ে একদম নিজের খেয়াল রাখেন আন্টি। রুবিনা আবারও হাসল, একরাশ প্রশান্তি নিয়ে চেয়ে রইল সুন্দর মুহূর্তটাই। ছেলেটার এভাবে যত্নের সহিত খাইয়ে দেওয়া, একটু পর পর কপালে চুল সরিয়ে দেওয়া, থুতনির নিচে হাত পেতে পড়ে যাওয়া খাবার মুখে তুলে দেওয়া, সব কি শুধুই বন্ধুত্বের খাতিরে? মামির দিকে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে রয়েছে রাত্রি। চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, শানিত। সেই ধারে যেন সামনের মানুষ ক্ষত বিক্ষত হয়ে যাবে। রাত্রির মামি লিমা, মধ্যবয়স্ক মহিলা, পেঁচানো মস্তিষ্কের অধিকারিণী। রুবিনা তখন বেডসাইডে হেলান দিয়ে নত বদনে চেয়ে রয়েছে। তার পাশে রাত্রি, মেয়ের স্বভাব চরিত্র চেনা আছে। এত সহজে সে লিমাকে ছেড়ে দেবে না কখনোই। নিভ্রান তার কাজ ঘেঁষেই দাঁড়িয়ে আছে। রাত্রি প্রশ্ন ছুড়ল। ডক্টর বলেছে আপনারা যখন মাকে এনেছেন তখন মায়ের মাথায় গুরুতর আঘাত ছিল, রক্তক্ষরণের মৃত্যু পর্যন্ত হতে পারত। আমার প্রশ্ন, সেই আঘাতটা মা পেল কিভাবে? লিমার দৃষ্টি অস্থির, চোর ধরা পড়ে যাওয়ার মতো পরিস্থিতি। অগোছালো স্বরে বললেন তিনি। কলপারে পড়ে গেছিল অসাবধানতায়। ধাক্কাটা নিশ্চয় আপনিই দিয়েছিলেন মামি। রাত্রির সরাসরি প্রশ্নে থতমতো খেয়ে গেল লিমা। আমতামতা করে বলল। আমি কেন দিব? হুঁশ হারিয়ে ফেলল রাত্রি। বসা থেকে দাঁড়িয়ে সজোরে চিৎকার করে উঠল। আপনারা কি মানুষ
একজন বয়স্ক মহিলা নিরুপায় হয়ে আপনাদের বাসায় থাকে, কিভাবে পারেন এমন আচরণ করতে? যদি মার কিছু হয়ে যেত, আপনার তো আপন বোন মামা, আপনি কিভাবে পারেন? একটু মায়া হয় না? রুবিনা মৃদু স্বরে তার হাতে টান দিল।